এভিডেন্স গ্যাদারিং টুল হিসেবে ব্যবহৃত হয়। এবং অ্যাসেসমেন্ট টুলের মধ্যে দুটো জিনিস থাকে, একটা ইনস্ট্রুমেন্ট থাকে, একটা ইনস্ট্রাকশন থাকে, তাই না? ইনস্ট্রুমেন্ট মানে হলো কি বলেন, মূল ইয়াটা, কাজটা, হ্যাঁ? আর ইনস্ট্রাকশন হচ্ছে কাজটা কিভাবে করবেন, তাই না? জি স্যার। আচ্ছা, অ্যাসেসমেন্ট টুল ডিজাইন হবে কিভাবে, নিচের ইয়াটা পড়েন তো। The assessment tools to be designed and developed must comply with the rules কমপ্লাই, of evidence. হ্যাঁ, Comply. উইথ রুলস অফ এভিডেন্স। রুলস অফ এভিডেন্স আমরা গতকাল পড়ছি, বলেন কি? স্যার রুলস অফ Valid, এভিডেন্স, ভ্যালিডিটি, কনসিস্টেন্সি, এভিডেন্স কালেকশন তারপর করার পরে স্যার এফিসিয়েন্ট, ফলো করা বিষয়গুলোই তারপর করা হয় হচ্ছে সেটা। কারেন্ট, রাইট। সো তারপরে এই, হচ্ছে তার মানে অ্যাসেসমেন্ট অথেন্টিক। টুলও কি হইতে হবে, কারেন্ট হইতে হবে, ভ্যালিডিটি হইতে হবে, না? জি স্যার। জি স্যার। এখন আপনি একটা অ্যাসেসমেন্ট টুল যদি দেন আপনি আগেকার, এখন কি অ্যাসেসমেন্ট নিতে যান আজকে, হবে? হবে না স্যার। হবে না। সো অ্যাসেসমেন্ট টুল টু বি ডিজাইনড এন্ড ডেভেলপ মাস্ট কমপ্লাই উইথ দ্য রুলস অফ এভিডেন্স ডিফাইন্ড ইন দ্য প্রিভিয়াস ইনফরমেশন শিট। একটা হলো যে আপনার অ্যাসেসমেন্ট টুল সাধারণত হবে যে ইনফরমেশন শিটের উপর ভিত্তি করে, তাই না? কি কি ইনফরমেশন আপনি দিতেছেন, তাই তাই কি না? সো অ্যাসেসমেন্ট টুল নিয়ে আমাদের এখন প্রশ্ন আছে কিনা, মানে অ্যাসেসমেন্ট টুলটা আমরা গতকালও আলোচনা করেছি, আরো কয়েকবার আলোচনা করেছি, আজকে একটু আরেকবার বোঝার চেষ্টা করলাম। জি স্যার। কোনো প্রশ্ন আছে? অ্যাসেসমেন্ট টুল নিয়ে। আচ্ছা, আর না একটা স্যার। কথা আমরা বলতে পারি, বলেন তো, কি বলতে পারি, পরেন তো একজন। An assessment tool is a set of documents by which assessor conduct assessment. হ্যাঁ, It এটা is বললে used. একটু হবে। অ্যাসেসমেন্ট টুল হচ্ছে সেট অফ ডকুমেন্ট বাই হুইচ অ্যাসেসর কন্ডাক্ট অ্যাসেসমেন্ট। হ্যাঁ, ইট ইজ ইউজ টু কন্ডাক্ট অ্যাসেসমেন্ট এন্ড কালেক্ট এভিডেন্স সাজেস্ট জব শিট, স্প্রেডশিট, অবজারভেশন চেকলিস্ট, এটসেট্রা। সো এই যে দেখেন, এই লাইনটাও যদি আপনি আহ, মানে সহজ বুঝা, তাই না? কারণ এই লাইন বুঝতে সমস্যা আছে, এই ইয়াটা না স্যার, এটা সহজ আছে। সহজ আছে, এইটাই তাহলে লিখবেন। An assessment tool is a set of document by which assessor conduct assessment. আবার বলতে পারি অ্যাসেসমেন্ট টুল ইউজ ফর কি, কন্ডাক্ট অ্যাসেসমেন্ট এন্ড কালেক্ট এভিডেন্স। যদি বলে অ্যাসেসমেন্টে আসে যে কিছু অ্যাসেসমেন্ট টুলস এর উদাহরণ লিখুন, উত্তর কি? জব শিট, স্পেসিফিকেশন শিট, অবজারভেশন চেকলিস্ট, আর কি? রিটেন শিট, ওরাল। রিটেন কোশ্চেন। জি স্যার, রিটেন কন্ডিশন। আচ্ছা, পারপাস অফ অ্যাসেসমেন্ট টুল কি বলেন, বলেন। স্যার আমাদের যদি স্যার কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট কাকে বলে আসে, তখন কি স্যার তুই একটা যেরকম এটা দেখলাম ওইটা হবে স্যার, যেরকম না, কম্পিটিটিভ অ্যাসেসমেন্ট না তো, অ্যাসেসমেন্ট টুল। আমাদের যে অ্যাসেসমেন্ট নিয়ে আমরা কথা বলতেছি টোটালটা হলো কম্পিটিটিভ অ্যাসেসমেন্ট। তো জি স্যার। যখনই অ্যাসেসমেন্ট টুল আসবে তখন এটা, যদি বলে কম্পিটিটিভ অ্যাসেসমেন্ট টুল তখন এইটা টুল তো এইটাই। জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। পারপাস অ্যাসেসমেন্ট টুল বলেন, যদি বলে পারপাসটা কি, পারপাস অফ উদ্দেশ্য। অ্যাসেসমেন্ট হলো একটা বলি। হ্যাঁ, স্যার এটা কি ওই যে অ্যাসেসমেন্ট টুলস এর উদ্দেশ্য? হ্যাঁ, উদ্দেশ্য কি, কি কারণে মানে অ্যাসেসমেন্ট টুল ব্যবহার হয় টুলের মধ্যে। টু হুম, বলেন। টু হেল্প দ্য ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ এক্সপেক্টেড। অর্থ কি? মানে এই ক্যান্ডিডেটকে এই সাহায্য করে, মানে বুঝতে সাহায্য করে মানে তাদের কি মানে এক্সপেক্ট প্রত্যাশিত। করতেছি আমি, জি স্যার, জি। আমার অ্যাসেসরের কি প্রত্যাশা সেটা হেল্প করে বুঝতে, তাই না? কারণ ওখানে লেখা থাকে, তাই না? জি স্যার। তারপরে কি? টু কিপ ফোকাস অন দ্য এভিডেন্স গ্যাদারিং টু বি ফ্যাসিলিটেড বাই দ্য অ্যাসেসর। মানে কি? আপনাকে এভিডেন্স গ্যাদারিং এর উপরে ফোকাস রাখতে হবে, টু বি ফ্যাসিলিটেটেড বাই দ্য অ্যাসেসর, তাই না? জি স্যার। ওকে। টু রেকর্ড ইভালুয়েশন আউটকাম। অ্যাসেসমেন্ট টুল তো রেকর্ড হিসেবে ব্যবহার হয়, তাই না?
এভিডেন্স জি হিসেবে স্যার। ব্যবহার হয়। সো জি ইভালুয়েশন আউটকামের এই যে আপনি যে অ্যাসেসমেন্টটা জাজমেন্ট দেবেন কিসের উপর ভিত্তি করে? এভিডেন্সের উপর ভিত্তি করে স্যার। অ্যাসেসমেন্ট সেটা জন্য আপনার ইভালুয়েশনের সাপোর্ট হেল্প করে, তাই না? জি স্যার। তারপরে To identify the required action necessary to address the skill and knowledge gaps. হ্যাঁ, রাইট, এটাও আমাদের হেল্প করে ক্যান্ডিডেটের নলেজ গ্যাপ, স্কিল গ্যাপ কি আছে সেটা আন্ডারস্ট্যান্ড করতেও, সেটা আইডেন্টিফাই করতেও হেল্প করে কি অ্যাসেসমেন্ট টুল, নাকি? জি স্যার। জি স্যার। আমি যদি এখন একটা অ্যাসেসমেন্ট টুল আপনাদের ডিজাইন করি নলেজ টেস্টের জন্য, এবং তারপর যদি আমি আপনাদেরকে এটা অ্যাসেসমেন্ট নেই, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের কতটা গ্যাপ আছে, তাই না? জি নলেজ স্যার। গ্যাপ আছে। তো এরকম। সো কনসিডারেশন ইন আইডেন্টিফাইং দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসমেন্ট মেথড। আমরা জানি যে অ্যাসেসমেন্ট মেথডে কি কি কনসিডারেশন করতে হয়। ইন আইডেন্টিফাই দ্য সুইটেবল অ্যাসেসমেন্ট মেথড দ্য ডেভেলপার শুড টেক ইনটু কনসিডারেশন ফলোইং। একটা কি রিকোয়ার্ড এভিডেন্স, হ্যাঁ, সেট অফ এভিডেন্সটা কি সেটা আমাদের কনসিডারেশন নিতে হয়। এভিডেন্স গাইড আছে না? জি স্যার। সিএস এর এটা এভিডেন্স গাইড কোথায় থাকে? জি স্যার। পড়েন তো এভিডেন্স গাইডের ইয়াটা। It is part of competency standard, হ্যাঁ, which serve as a guide in the assessment of the unit of competency in the workplace or a training environment. হুম, The evidence guides specific the context of assessment, হুম, the method of assessment, the critical aspect of competencies, and the required or underpinning knowledge and skill. হুম, হুম। কি বোঝা গেল? আমাদের বুঝতে পারবেন সিএস এর স্যার, একটু মধ্যে বলে দেন। এভিডেন্স গাইডের একটা কি আছে, পার্ট আছে, তাই না? জি স্যার। সেই গাইডটাই একটা অ্যাসেসমেন্টের ইউনিট কম্পিটেন্সি ওয়ার্ক প্লেসের এনভায়রনমেন্ট কি হবে সেটা কি করে, নির্দেশ করে, তাই না? এবং এভিডেন্স গাইডটা কনটেক্সট অফ অ্যাসেসমেন্টটা কি হবে সেটা আপনাকে স্পেসিফাই করে দেয়। তারপরে আপনার মেথডটা কি হবে, তাই না? কোন মেথডে হবে সব কোথায় থাকে, এভিডেন্স গাইডে থাকে, তাই না? জি স্যার। তো এভিডেন্স গাইড এই সমস্ত আমার কনসিডারেশন নিতে হবে যখন আমি কি করবো, অ্যাসেসমেন্ট মেথড বানাবো, তাই না? তো এই জি বিষয়গুলো আপনি একটু করেন, অ্যাসেসমেন্ট গাইডলাইন এগুলো আলোচনা করেছি ইতিমধ্যে, তাই না? আচ্ছা, এই জিনিসটা একটু দেখেন, দ্য ফলোইং ইনফরমেশন শুড অলসো কভারড এন্ড কনসিডার ইন প্রিপারিং ইনস্ট্রাকশন। কি কি আপনি এই করবেন, কনসিডার করবেন ইনস্ট্রাকশনের জন্য? কি কি থাকে এখানে দেখেন, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, তাই না? জি স্যার। রিসোর্স কি কি লাগবে, আপনি অ্যাসেসমেন্ট টুল বানাইলেন, সেই কিন্তু দেখা গেছে রিসোর্স নাই, হতে পারে না? জি স্যার, হতে পারে। আপনি অ্যাটাচমেন্ট টুল বললেন যে এই কাজটা করতে হবে, ওই কাজটার জন্য যে টুল লাগবে ওই টুলটা নাই বা রিসোর্সটা নাই, হতে পারে না? যে কারণে জি স্যার। রিসোর্স কি কি লাগবে সেটাও আপনার খেয়াল রাখতে হবে। তারপর গ্রেডিং, মেথড অফ অ্যাসেসমেন্ট কন্ডিশন, সবকিছু আমার ইনফরমেশন, এটা আমার ওই ইসের মধ্যে থাকতে হবে। স্যার গ্রেডিংটা বুঝিনি স্যার। গ্রেডিং মানে আপনি একটা মনে করেন অ্যাসেসমেন্ট টুল বানাইলেন, এটা কোনো মার্ক দিলেন না, ও জি স্যার। আপনি 30 মার্ক দিলেন মনে করেন, একটা মার্ক দিলেন, একটা 30টা প্রশ্ন, হ্যাঁ, একটা করে জি মার্ক, স্যার। তো এটা আপনি দিলেন না, তাহলে তো হবে না, জি স্যার। তো আচ্ছা। বোঝা যাবে না কে কত পাইলো। আচ্ছা, এবার আসেন আমরা একটা অ্যাসেসমেন্ট মেথডের উপরে ভিত্তি করে এই অ্যাসেসমেন্ট টুল কি হবে, ডেসক্রিপশন কি এবং হোয়েন আমরা ব্যবহার করি। তো আমরা ধরেন একটা মেথড আছে কি, রিটেন টেস্ট আছে না? জি স্যার। এই কোশ্চেনটা কি করতে পারে দেখেন তো। মাল্টিপল চয়েস হতে পারে স্যার, ট্রু ফলস, মেশিন টাইপ, হুম, কমপ্লিটিং টাইপ। আচ্ছা, আর এই ডেসক্রিপশন বলেন, তাহলে এগুলো আমরা জানি ডেসক্রিপশন লাগবে না, তাই না? জি স্যার। আর রিটেন টেস্ট আমরা কখন ব্যবহার করবো এগুলো আমরা, কিন্তু রিটেন টেস্ট কেন ব্যবহার করি, কোন টাইপের কোশ্চেন হয়, এগুলো নিয়ে আমাদের খুব প্রশ্ন থাকার কথা না, আছে? না স্যার, প্রশ্ন নাই। দেখেন,
ইন্টারভিউ ওরাল কোশ্চেন এটাও থাকার কথা না, না নাকি? ডেমনস্ট্রেশন বলেন না কিছু। ডেমনস্ট্রেশন আমরা কখন ব্যবহার করি? অ্যাকচুয়াল রিয়েলিটি প্র্যাকটিসে তা কেমন সেটা দেখার জন্য, তাই না? জি স্যার। কেউ কথা বলতেছে না। তাহলে আমাদের কয়েকটা মেথড বলেন, একটা রিটেন টেস্ট, তারপর কি, ওরাল কোয়েশ্চেন, তারপর ডেমনস্ট্রেশন। আচ্ছা, তো এই তিনটা মেথড আমরা অলরেডি আলোচনা করছি। তো এখানে খুব ভালো মতো জানি আমরা এগুলো কখন ব্যবহার হয় কি। আচ্ছা, এবার আসেন ক্যারেক্টারিস্টিক অ্যাসেসমেন্ট টুল। এটা আমরা গতকাল পড়েছি না? জি স্যার। বলেন কি কি? রিলিয়েবিলিটি, ভ্যালিডিটি, ফেয়ারনেস, সেফটি, কস্ট, ইফেক্টিভনেস। এফেক্টিভনেস। একটা অ্যাসেসমেন্ট টুল বানাইলেন, এমন একটা কাজ দিলেন যে কাজটা আসলে অনেক এক্সপেন্সিভ, হ্যাঁ, তাহলে সেটা হবে না। জি স্যার, হবে না এটা। পাইলট টেস্টিং একটা শব্দ আছে আমাদের টেকনিক্যাল টার্মের মধ্যে, নাম শুনছেন পাইলট টেস্টিং? না স্যার। অনেক কিছু আমরা যখন কোনো ইকুইপমেন্ট সিস্টেম ডেভেলপ করি, তখন আমরা ওটাকে চালানোর আগে একটা পাইলট টেস্ট করি, তাই না? যে আসলে এটা কি ইমপ্লিমেন্টেশন করা যাবে কিনা, এটা ওয়ার্ক করে কিনা, এটা ইউজেবল কিনা, আছে না? জি স্যার। পাইলট টেস্টিং অ্যাকচুয়ালি একটা ইন্ডিভিজুয়াল বা পার্টিসিপেন্টের অকুপেশনের টার্গেট লেভেলের উপরে আসলে ভেরি করে। মূল কথা হচ্ছে যে টেকনিক্যালি অনেক প্রজেক্টের ক্ষেত্রে প্রজেক্ট জি স্যার। ফাইনালি এটা ইউজেবল ইমপ্লিমেন্টেশনের আগে অবশ্য পাইলট টেস্ট হয়। এটা ধারণা রাখা, এটা সাধারণত প্রশ্ন আসে না, পাইলট টেস্ট নিয়ে খুব একটু প্রশ্ন একটু হয়। একটু একটু অ্যাড করি ইয়া ভাই, সমীর ভাই। জি। পাইলটিং টেস্ট বলতে এখানে অ্যাসেসমেন্ট টুলটার পাইলটিং টেস্টের কথা বলাচ্ছে। একটা টুল ডেভেলপ করা হলো, সেই ও আচ্ছা। টুলসটাতে কোনো ধরনের ফল্ট আছে কিনা এটা তো বুঝবো না। এটা যদি এমন হয় যে এটা ইমপ্লিমেন্ট করার আগে টেস্ট করলাম, সেটাকে বলে পাইলটিং টেস্ট। ধরা হুম, যাক যে আমি একটা টুলস ডেভেলপ করে ডেমনস্ট্রেশনের সময় রাখলাম 1 ঘন্টা। হ্যাঁ। এখন আমি একজনকে এটা টেস্ট করে দেখলাম আসলে 1 ঘন্টা এটা সম্ভব কিনা। আমরা অনেক সময় এরকম মন গড়া সময় দিয়ে দিই, বা ধরেন যিনি এক্সপার্ট বলে আরে এটা করতে তো 20 মিনিট লাগবে, বাট অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্টের এনভায়রনমেন্টে এটা সময় লাগে হচ্ছে গিয়ে 30 মিনিট। তাহলে তো এটা আমার কাজটা হইলো না, ঠিক মতো ভ্যালিড হইলো না, তাই না? তো এই জন্যে পাইলটিং টেস্ট হচ্ছে একটা স্টেপ, সেটা আমাদের বাংলাদেশে প্র্যাকটিসটা নাই কিন্তু। থ্যাংক ইউ সিদ্দিকি ভাই। সো পাইলট টেস্টিংটা তাহলে কে করবে, আমার পার্টিসিপেন্টের কাছে প্রশ্ন। অ্যাসেসরি করবে স্যার। এটা অ্যাসেসরি টুলস করবে। ডেভেলপমেন্ট করে না, এসএসআর করবে কেন? এসএসআর এর আগেই তো এই ঘটনা ঘটবে। আমি তো মাঠে নামানোর আগেই টুলস আমি মানে এটা টুলস ফাইল ডেভেলপ করবো। করবে, অ্যাসেসর এক হিসেবে অ্যাসেসর করবে, এই জন্য অ্যাসেসর তো টুলস ডেভেলপ করে, কিন্তু অ্যাকচুয়ালি জি স্যার। অ্যাসেসর টুল ডেভেলপ করে বোর্ডে এসে করে। তো তখন আসলে এই পাইলট টেস্ট এটা একটা জি এক স্যার, অন্য ধরনের। কাউকে দিয়ে করাতে হবে। হুম। না, বিষয়টা হচ্ছে যে এসএসআর টুল ডেভেলপ করবে না তা না, এসএসআর টুল ডেভেলপ করে বাইরের দেশে, এরকম বোর্ডেও আসে না। বাইরের দেশে দেখা গেল যে রিজিওনাল ভিত্তিক এসএসআর আছে, সেই এসএসআরদের একটা দায়িত্ব দেওয়া হয়, ওইখানে তার এসএসআর টুলটা ডেভেলপ নিজেরাই করে। ডেভেলপ করে, হ্যাঁ রাইট। হ্যাঁ, তাহলে আমরা এই জন্য ডেভেলপার বলবো, যারা টুলস ডেভেলপ করে তাদের দায়িত্ব তারাই হচ্ছে টেস্ট এটাকে করবে। পাইলটিং টেস্ট করা। সেক্ষেত্রে সে একজন এক্সপার্টকে নিয়ে আসতে পারে ওই সেক্টরের, যে যে হুম, বিষয়ে এক্সপার্ট, সে তাকে দিয়ে টেস্ট করে দিতে পারে। এটা রাইট। মক টেস্টের মতো, যে কি লাগে না লাগে। আর তার আগের যে স্লাইডটা ছিল, ওই স্লাইডটাতে দেখেন ওই যে ডেমনস্ট্রেশনের যেটা বলতেছি আমরা, একটু নিবেন ওটাতে। হুম। হ্যাঁ, এখানে এখানে বলতেছি রেটিং শিট, ডেমনস্ট্রেশন, অবজারভেশন, চেকলিস্ট। আমার জব শিট কই, বা হুম, স্পেসিফিকেশন শিট? জব শিট স্পেসিফিকেশন শিট কোথায়? নাহলে ডেমনস্ট্রেশন হবে কি করে? রাইট।
তো এই যে জিনিসগুলোকে আমরা টুল বলতেছি, এই যে ভেতরের জিনিসগুলো, এগুলো আসলে ইনস্ট্রুমেন্ট, আর পুরো প্যাকেজটাই হচ্ছে টুলস। এই ইনস্ট্রুমেন্ট গুলো আমরা ব্যবহার করি এই টুল আচ্ছা, হিসেবে ব্যবহার আরিফের করি। আরিফের মনে হয় আনমিউট আছে। আরিফ, একটু মিউট করে নেন। জি স্যার। জি স্যার। তো পাইলট টেস্ট, আচ্ছা বিষয়টা এবারে যে বিষয়টা রিজন গুলো clear এখানে সবাই? আসতেছে, রাইট? হ্যাঁ, রিজন গুলো আছে কিনা দেখেন, এখানে সব দেখেন রিজন রিজন। গুলো দেখেন, একটু পরেন তো একজন। Respondent understanding of question meaning and clarity. নো নো, কোশ্চেন এবল টু বি অ্যাডমিনিস্ট্রেটেড ইন রিয়েল ইন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট। এটা অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট, এটা রিয়েল অ্যাসেসমেন্টে এটা ব্যবহার করা যাবে কিনা, এটা আসলে এটা কি উপযোগী কিনা সেটা বা মানে সেটা আসলে রিজন, তাই না? এই টেস্টের, পাইলট টেস্টের। তারপরে সাধারণত এটা আপনার সেফ রিপোর্ট আর ডিফেন্ডিং মেথড এটা করা যায়। এরপরে রেসপন্ডেন্ট আন্ডারস্ট্যান্ডিং অর কোশ্চেনিং মিনিং, এর তারপরে অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ রেসপন্স ক্যাটাগরিজ। আসলে আমি যে টুলটা ডেভেলপ করলাম এটা কি অ্যাপ্রোপ্রিয়েটনেস কিনা, রেসপন্স ক্যাটাগরিজে যারা আমার পার্টিসিপেন্ট এটা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এবং এই কোশ্চেনটা কোনো ক্লারিটি আছে কিনা, মানে কোনো এটা ক্লারিফাই মানে মানে কোনো অ্যাম্বিগুইটি তৈরি হবে কিনা, এবং একটা প্রশ্নের মধ্যে কারেক্ট সিকোয়েন্সিং অফ রেসপন্ডেন্ট ইফ নিডেড। হ্যাঁ, এই এই সমস্ত রিজনে আমাদের পাইলট টেস্টটা লাগে। কারণ আমরা একজন ডেভেলপার যখন টুল ডেভেলপ করলো, যখন সে রিয়েলে একটা অ্যাসেসমেন্টে যাওয়ার আগে তার কি কি কারণে আসলে আমরা পাইলট টেস্টটা করি সেটাই ধরেন এখানে একটা লেখা, তাই না? এক্সাম্পল আমি যে ওটা যদি বললাম আমরা টেস্ট যে করি। জি। এই একটা অসের কথা ধরে পিপি, যে এই পিপি এইটা ব্যবহার মানে কি, ধরেন বললাম যে আপনার গ্লোভস এর পিপি, যে গ্লোভস আছে এই গ্লোভস এর ব্যবহারটা কি হবে, বা কোন ধরনের গ্লোভস ইউজ করা হয় একটু বললাম। হুম এখন হুম হ্যান্ড গ্লোভস তো আমি বলছিলামই যে এক একটা অকুপেশন এক এক ধরনের হ্যান্ড গ্লোভস, ওয়েল্ডিং করতে গেলে তার হ্যান্ড গ্লোভস এক ধরনের। এখন আমি যদি চাই যে আসলে আমার উদ্দেশ্য থাকে যে না, ওয়েল্ডিং করতে গেলে বা প্লাম্বিং করতে গেলে তার কি ধরনের হ্যান্ড গ্লোভস পরতে হবে, সেইটা হলে ক্ল্যারিটি হলো আমার, তাহলে উত্তরটা বেরোয় আসলো। আর আমি যদি বলি যে হ্যান্ড গ্লোভস, কি ধরনের হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে, তাহলে তো অনেক ধরনের প্রশ্ন আসবে। কেউ বলবে যে রাবারের, কেউ বলবে যে আমার এই আয়রনের ইয়ে থাকবে, কেউ বলবে কাপুরের। তাহলে অনেক ধরনের উত্তর আসলো না? তার কারণ হচ্ছে যে আমার প্রশ্নটার মধ্যেই ফাঁকা আছে, প্রশ্নটা স্পেসিফিক হয় নাই। অর্থাৎ আমি যে উত্তরটা চাচ্ছি সেই উত্তরের জন্য স্পেসিফিক হয় নাই। আমি যদি এরকম বলতাম যে না ঠিক আছে, যে প্লাম্বিং অকুপেশনে, প্লাম্বিং এর কাজ করার সময় কোন ধরনের গ্লোভস ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমার এক্সাক্ট উত্তরটা আসতো, অথবা আসতো না। কিন্তু এখন কি হবে, যদি আমি ওইটা উল্লেখ না করি, তাহলে আমার এক একজন এক এক ধরনের গ্লোভস এর কথা বলবে এবং প্রত্যেকটাই রাইট। কিন্তু আমার যে উদ্দেশ্য সেটা কিন্তু আর আমি বুঝলাম না যে সে আসলে এটা উত্তর সঠিকভাবে জানে কিনা। রাইট তাহলে এই যে বিষয়টা, যদি আমি পাইলটিং করি তখন কিন্তু বোঝা যায় আসলে যে আমার প্রশ্নের ক্ল্যারিটি ঠিক আছে কিনা। রাইট। আচ্ছা, আর একটা কথা বলি আমি, সিদ্দিকী ভাই বলবো? বলেন, আমি তো এমনি একটু আপনার সঙ্গে হ্যাঁ, সাপ্লিমেন্ট। যেটা হলো আমি ওই আমাদের ইয়া স্যার আছে, নূর আলম স্যার আছে, নূর আলম স্যার হচ্ছে আমাদের এই সিবিটি লেভেল 4 এবং 5 এর অ্যাসেসর, মানে নাম করা অ্যাসেসর আর কি। নাম করা বলতে উনি খুব কড়া লোক। উনি আপনাকে এই সমস্ত বিষয়ে সাধারণত প্রশ্ন করে। কেমন প্রশ্ন করে যে আপনি যখন একটা ডেমো করতে যাবেন তখন টুল দিবেন, তো ওনাকে আপনার ওই ওই অন স্পট জিজ্ঞাসা করে এই টুলটা আপনি কে ডেভেলপ করছে। তখন আপনি তো বলেন যে বোর্ড বানাইছে, তাহলে শেষ। তো বলবেন যে এটা বোর্ডই বানাইছে, এটা আসলে অ্যাসেসরি ডেভেলপ করার কথা, আমরা অ্যাসেসরদেরকে দিয়েই ডেভেলপ করাই বোর্ড ফাইনালি, মানে এটা ব্যবহার করে অ্যাসেসরি। এইটা এই টাইপের উত্তর। এবং ওই সময় উনি জিজ্ঞাসা করতে পারেন যে এই সমস্ত টুলের কি কোনো টেস্ট হয় এই আপনার এই অ্যাসেসমেন্ট সেন্টারে আসার আগে, কোনো টেস্ট হয় কিনা। আপনি বললেন হ্যাঁ টেস্ট হয়, তখন উনি প্রশ্ন করবে যে কি ধরনের টেস্ট হয়, উত্তর কি বলেন তো?
পাইলট টেস্ট। পাইলট টেস্ট। পাইলট টেস্ট। তখন উনি জিজ্ঞাসা করতে পারে পাইলট টেস্ট কি কারণে হয়, বলেন একটু উত্তর, একটা কারণ বলেন। বিশেষ করে হচ্ছে স্যার ক্লিয়ারিটি হওয়ার জন্য যে আমি যে জবটা করলাম বা যে আমার যে ডেমনস্ট্রেশনের সময়টা কভার হচ্ছে কিনা, বা আমার পার্টিসিপেন্ট যারা আছে ওরা কভার করতে পারবে কিনা এই টাইমের হ্যাঁ, মধ্যে। এটা বলতে পারেন। আবার বলতে পারেন স্যার এটা আসলে রিয়েল ওয়ার্ল্ডে, মানে রিয়েল ওয়ার্ল্ড বলতে বোঝাচ্ছে আমি একটা রিয়েল অ্যাসেসমেন্ট সেন্টারে এটাকে যদি চালানো যাবে কিনা, মানে এখানে কোনো প্রবলেম আছে কিনা যাচাই করা। যাচাই করা। হ্যাঁ, এই সমস্ত উনি এর ধরনের ধরে, বুঝতে পারছেন। তো আমার মনে হয় পাইলট টেস্ট, থ্যাংক ইউ সিদ্দিকী ভাই ফর আমাদের পাইলট টেস্ট এবং রিজনাল পাইলট টেস্ট বোঝার ক্লিয়ার আমার কাছে। এবার আসেন আমরা গাইডলাইন টু কন্ডাক্ট ভ্যালিডেশন ফর রিটেন টেস্ট, এটা দ্বারা কি বোঝাইছে বলেন। সিদ্দিক ভাই বলেন, হেল্প করেন। সিদ্দিক ভাই আছেন আমাদের সাথে? এইখানে গাইডলাইন টু কন্ডাক্ট ভ্যালিডেশন ফর রিটেন টেস্ট, এইটা আমাদের মনে হয় না এই লেভেলের দরকার হবে। হ্যাঁ, এটা দরকার, এটা আমাদের লেভেল 5 এর লেভেল পড়া। 5 এর কাজ, এটা হচ্ছে প্রিপারেটরি অ্যাক্টিভিটিস তারপরে কি কি একটু ধারণা থাকবে, দেন, অ্যাকচুয়াল ভ্যালিডেশন। তারপরে একটু ধারণা দেন। এখানে হচ্ছে যখন আমরা ভ্যালিডেশন করব তখন আমাদের আসলে একটা টিম থাকে। হুম। এই টিমের টোটাল অ্যাক্টিভিটিস, তারপরে অ্যাকচুয়াল মানে ভ্যালিডেশন করার আগে যেটা প্রিপারেটরি রাইট, মানে অ্যাক্টিভিটিস, রাইট। তারপর ভ্যালিডেশনের সময় অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস কি হবে এবং ভ্যালিডেশনের পরে পোস্ট ভ্যালিডেশন অ্যাক্টিভিটি কি হবে। ফর এক্সাম্পল, ভ্যালিডেশনের সময় আমার একটা চেক লিস্ট থাকবে, তাহলে চেক লিস্টটা আমাকে আগে প্রিপেয়ার করতে হবে এবং তার সংশ্লিষ্ট ডকুমেন্ট গুলো দিতে হবে। তাহলে এই যে এগুলোকে গোছানো, তারপরে আমার হচ্ছে ভ্যালিডেশন যে টিম হবে সেই টিমটাকে ফর্ম করা, সেই টিমকে আমাকে ইনভাইটেশন করা, একটা ডেট ফিক্স করা, এই যে এই ধরনের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো হচ্ছে প্রিপারেটরি। এরপরে ভ্যালিডেশনের দিনে সে তো ভ্যালিডেশনের কাজ করলো আমার চেক লিস্ট অনুযায়ী। এরপর রাইট, হচ্ছে যে ভ্যালিডেশন শেষ করার পর সে আমাকে একটা রিপোর্ট করবে, এই যে এক্সাম্পল এক্স্যাক্টলি। এগুলা। এই রিপোর্টটাই হচ্ছে আসল, যে আপনি কি পাইলেন, ওই রিপোর্টের উপর ভিত্তি করে আপনি আবার ওই টুলটাকে ইয়া করতে পারি, মানে আপনার প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন করতে পারেন। এখন কথা হলো যে এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যারা আমরা এখানে কাজটা আমরা এই অকুপেশনে কাজ করব, তাদের এই জিনিসটা বোঝার দরকার যে আমাদের এই একটা টুল ডেভেলপ করার আগে তার একটা ভ্যালিডেশন, মানে একটা টেস্ট হয়, পাইলট টেস্ট। সেই পাইলট টেস্টটা করে, তার করার প্রসেসটা কি, পাইলট টেস্ট করার আগে একটা ভ্যালিডেশন করার প্রসেসটা কি, যে আমরা এখানে কিছু প্রিপারেটরি অ্যাক্টিভিটি করব, কিছু অ্যাকচুয়াল ভ্যালিডেশন করব, এবং তারপরে ভ্যালিডেশনের পরে একটা পোস্ট ভ্যালিডেশন অ্যাক্টিভিটি বা রিপোর্ট ডেভেলপ করবে। সো এই জাতীয় এই যে যে করে এই কাজটা যে বোর্ড করে, এনএস দিয়ে করে, এবং এইটা আপনি একজন এই প্রফেশন হিসেবে এটা জানা থাকলে এটা আপনার জন্য মানে শুড নো, কুড নো নলেজ, সরি কুড নো, ঠিক আছে সিদ্দিকি ভাই, এটা কুড নো নলেজ হবে। লেভেল 4 এর ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু আবার লেভেল 5 এর ক্ষেত্রে যদি আমি এই রাভেল লেভেল ফাইভ দিয়ে তো কাজ এটা করি তখন শুড নো। আবার চেঞ্জ হয়ে যাবে আসলে। হ্যাঁ, শুড নো এটা হবে। ডিপেন্ড করে আমার আসপেক্টের উপর, কখন কি অবস্থায় না, আছে। আমার আমার পার্টিসিপেন্টের আমাদের পার্টিসিপেন্টের কাছে বলার উদ্দেশ্য হলো যে আপনারা প্রফেশন হবেন, তো সেটার জন্য এই জিনিসগুলো ইনফরমেশন থাকলে আপনার সামনে কোনোদিন আসলে আপনি বুঝবেন, বলতে পারবেন যে না এটাতে আমি জানি এইভাবে হয়। হ্যাঁ, এই তো আমরা জানি ভ্যালিডেশনটা যে হয়, ভ্যালিডেশন অফ অ্যাসেসমেন্ট টুল, এটা বেসিক্যালি একটা প্রসেস, ঠিক আছে। এই প্রসেসের মধ্যে ডেভেলপার তারপরে ইভালুয়েট ইফেক্টিভনেস চেক করে, অ্যাসেসমেন্ট মেথড চেক করে, প্রসিডিউর চেক করে, এবং ফাইনাল ডিসিশন নেয়। এবং এটা অ্যাপ্লাই টু এ ওয়াইড রেঞ্জ অফ অ্যাসেসমেন্ট। সাধারণত এই অ্যাসেসমেন্ট টুল একটা নর্মাল অ্যাসেসমেন্ট টুলের জন্য, তার জন্য একটা বিশাল ভ্যালিডেশন ওয়ার্কশপ হয় না। অ্যাসেসমেন্ট টুল ভ্যালিডেশন হয় সাধারণত ওয়াইড রেঞ্জ অফ অ্যাসেসমেন্ট। ওয়াইড রেঞ্জ কোনটা, যেমন ধরেন আমরা এখন সিবিটি লেভেল 4 এর একটা অ্যাসেসমেন্ট হবে, সো এটা একটা ওয়াইড রেঞ্জের একটা একটা অ্যাসেসমেন্ট। সো এই সমস্ত অ্যাসেসমেন্ট টুলের ক্ষেত্রে ভ্যালিডেশন ওয়ার্কশপ আলাদা আলাদা হয়। আমি যদি যতটুকু আমি কয়েকটা ভ্যালিডেশন ওয়ার্কশপে যাওয়ার সুযোগ হয়েছে বিটিভিতে এরকমই। তো এখানে কোনো প্রশ্ন আছে কিনা কারো?
ভ্যালিডেশন অ্যাসেসমেন্ট টুলটা এটা একটা প্রসেস, তাই না? কে কে থাকে এখানে? ডেভেলপার থাকে। হ্যাঁ, ডেভেলপার কি করে? কম্পেয়ার এন্ড ইভালুয়েট করে দ্য ইউজ অফ ইফেক্টিভনেস অফ দিস অ্যাসেসমেন্ট মেথড। সে আসলে এই যে মেথডটা আমরা সিলেক্ট করেছি সেই মেথডটার ইফেক্টিভনেস চেক করে এবং ইউজটা চেক করে, ইভালুয়েট করে, প্রসিডিউরটা ঠিক করে কিনা এবং ডিসিশন মেথডটা ঠিক আছে কিনা, এই সমস্ত কিছু করে বেসিক্যালি ভ্যালিডেশন। অনেক ক্ষেত্রে এটা ওয়ার্কশপের মধ্যে হয়, এক্সপার্টদের ডাকা হয়, ঠিক না সেদিকে ভাই? আচ্ছা, পারপাসটা ভ্যালিডেশনের একজন বলেন, বলেন। Demon- demonstrate compliance with the required evidence. কমপ্লায়েন্স, Compliance with মানে the আমার যা required প্রয়োজন, evidence. যে সমস্ত এভিডেন্সের প্রয়োজন তার সাথে কমপ্লাই করে কিনা, তার সাথে মিলে কিনা, তাই না? Yes, sir. আচ্ছা, তারপরে আর কি টেস্ট করার জন্য করা হয়? Determine whether assessment decisions reflect the rules of evidence. হ্যাঁ, আমাদের যে রুলস অফ এভিডেন্স আছে তার সাথে রিফ্লেক্ট করে কিনা অ্যাসেসমেন্ট ডিসিশনটা, সেটা ডিটারমাইন করার উদ্দেশ্যে ভ্যালিডেশনটা করা হয়। বলে নেক্সট আর একজন। Uh, Determine whether assessment decisions reflect the rules of evidence. এটা তো বলা হয়েছে। Sir, evaluate the evaluate the quality of কোয়ালিটি, assessment tools. সিম্পল ভাই, অ্যাসেসমেন্ট টুলস এর কোয়ালিটি ইভালুয়েট করা হয় করার উদ্দেশ্যে। তারপরে Improve assessment practices. হুম Provide professional development for assessors. হুম Increase self-confidence. রাইট। এই সেলফটা কোন সেলফ? Uh, self নিজের মনোবল বৃদ্ধি। হ্যাঁ, যে আপনি টুলটা ডেভেলপ করলেন তা যদি ভ্যালিডেট করা হয় এবং সেগুলো যদি প্রয়োজনীয় সংশোধনী আনা হয় বা সেটা চেক করা হয়, তখন আপনার কনফিডেন্সটা ডেভেলপ হবে, না? যে না, এটা আচ্ছা। এই যে ভ্যালিডেশন অ্যাসেসমেন্ট টুল, এটাও এইখানে খুব কাজে লাগে না। আচ্ছা, অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স তো আমরা কাজটা করছি, তাই না? জি স্যার। প্রত্যেকটা যে পিসি আছে না, yes, সেই sir. পিসির এগেনস্টে তাকে আমরা কোন মেথডে, কোন প্রসেসে অ্যাসেস করব। আমরা জানি একটা পিসি কে আমরা কয়টা মেথডে করতে পারি অ্যাসেস? তিনটে স্যার। না, মনে করেন একটাই আমি, মানে একটা দিয়েও করতে পারি, দুটো জি স্যার, দিয়েও দুইটা করতে দিয়ে। পারি, তিনটা দিয়েও করতে পারি। ক্লিয়ার কিনা? জি স্যার। মানে আমি, হ্যাঁ, তো সো দ্যাট আমার এই পিসি গুলো আমি কোন প্রসেসটা আমি ব্যবহার করব এটাকে অ্যাসেস করার জন্য, এই কম্পিটিশনের মধ্যে আছে কিনা, সেই যে প্ল্যান, সেটার নাম হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স। এবং এইখানে আমরা এটা ব্যবহার করেছি ইতিমধ্যে, তাই না? জি স্যার। স্যার এখানে একটা পোর্টফোলিও থাকে, ওই হ্যাঁ, আমার কিন্তু ব্যবহার এখানে নাই, এখানে নাই। আমরা পোর্টফোলিও থাকে, দেখবেন পোর্টফোলিও ঠিক নাই। জি স্যার। সাধারণত আমাদের অ্যাসেসমেন্টে পোর্টফোলিও অনেক অনেক অ্যাসেসমেন্টে পোর্টফোলিও ব্যবহার হয় না, হয় না, ঠিক আছে, বাট এটার মেথড পোর্টফোলিও থাকে, কিন্তু আপনি আপনি একটাও টিক দিচ্ছেন, না স্যার। সিভিটি লেভেল 4-এ হয়তো হয়, কিন্তু সাধারণত এই অকুপেশন লেভেল 1-2 এগুলাতে সাধারণত এই পোর্টফোলিওটা ব্যবহার হয় না। স্যার পোর্টফোলিওটা কি স্যার, এটা কি বুঝাই স্যার? পোর্টফোলিওটা হইলো আপ একজন পার্টি, মনে করেন একটা আরপিএল অ্যাসেসমেন্ট হলো, ঠিক আছে, তো একজন পার্টি একটা আপনি আহ, মনে করেন লেভেল 6 বা লেভেল 5-এর অ্যাসেসমেন্ট হবে। এখন লেভেল 5-এর সিএস, হ্যাঁ, সেই লেভেল 5-এর সিএস এর মধ্যে আছে ধরেন যে একজনের আপনার সাবস্টেশন ডিজাইন বা সাবস্টেশন ইনস্টলেশন একটা পারফরমেন্স, তো সে সাবস্টেশন ইনস্টলেশন করতে পারে, এইরকম তার পোর্টফোলিও আছে।
সে সাবস্টেশন ইনস্টলের, তার চাকরির নামই সাবস্টেশন ইকুইপমেন্ট ইনস্টলেশন অফিসার বা ইঞ্জিনিয়ার, এবং সেই পোর্টফোলিও দিয়ে সে ওখানে 4 বছর চাকরি করে এবং সেইখানে তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে। এই জাতীয় মানে পোর্টফোলিও অ্যাসেসমেন্ট বা থার্ড পার্টি ইয়া আহ, কাউকে দিয়ে আপনি অ্যাসেস করাইতে পারেন। এই জাতীয় যদি কোনো প্রসেস আপনি ব্যবহার করেন আপনার অ্যাসেসমেন্ট প্ল্যানের মধ্যে, আপনার ডিসিশন মেকিং এর মধ্যে, সেইটা আপনি লিখবেন যে কোন পারফরমেন্সটা আপনি এইটা ব্যবহার করবেন। আমাদের সাথে যদি সিদ্দিক ভাই সংযুক্ত করেন কিছু, সিদ্দিক ভাই আছে নাকি? আচ্ছা, ওকে, ক্লিয়ার হয়েছে সবার কাছে? প্রশ্ন কেউ কিছু বলে না? জি স্যার, বুঝছি স্যার। স্যার আর একটু এই, সহজভাবে বলেন যাতে আচ্ছা বোঝা একটু যায়। সহজে বলতেছি, আগে আপনি আমাকে এই বাকি পাথরগুলো বুঝাই, ওটা আমি লাস্টে বলতেছি। আপনি আমাকে বলেন রিটেন কোশ্চেন ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার এটা। রিটেন কোশ্চেন আমরা কেন ব্যবহার করি? নলেজ যাচাই করার নলেজ জন্য। নলেজ যাচাই করার জন্য। আচ্ছা, এটা ডেমনস্ট্রেশন, জব সুইট, এগুলো Options, সব কি? এগুলো সব কি টুল, তাই না? টুল স্যার। প্রত্যেকটা কিন্তু টুল, প্রত্যেকটা টুলের কিন্তু ইয়ে আছে, এই যে মানে ফরম্যাট আছে। জি স্যার। ওরাল কোশ্চেনে কিন্তু টিকসেনও দিতে হবে। ওরাল কোশ্চেন কিন্তু টিকসেনও দিতে হয়, না দিলে কিন্তু আপনার ওই জাজমেন্টে রাখা যাবে না। কার্ডস নিয়েও তো আমাদের কোনো কথা নাই, কার্ডস নিয়ে আমরা কালকে বিশদ আলোচনা করেছি, তাই না? জি স্যার। জি প্রত্যেকটা স্যার। পয়েন্টে। এগ্রিমেন্ট নিয়ে কোনো কথা হওয়ার কথা না। এখানে একটা নো দিলে কি হয়? নো দিলে স্যার অ্যাসেসমেন্ট করা যাবে না। হম, রেজিস্ট্রেশন কার্ড না থাকলে অ্যাসেসমেন্ট বসা যাবে? না স্যার। সেলফ চেকে কে নাই কেন থাকে? আমি আহ, আমি করতে পারি নিজেকে চেক তাহলে। করা যে কে নিজেকে চেক নাই করা, পারফরমেন্ট, এটা আমি কি পারি, এই আমি জন্য। কি পারি। হ্যাঁ, তো আমার মনে হয় এইখানে থ্যাংক ইউ দেই। এখন আপনাদেরকে আমি ইয়া দেখাই, কোনো প্রশ্ন টশ্ন করেন না কেন? কিছু একজন করলো পোর্টফোলিও অ্যাসেসমেন্টটা ভালো করে বুঝতে চায়, আর কোনো প্রশ্ন আসেনি? স্যার আমাদের সমস্যা হচ্ছে আমরা যে কি কোশ্চেন আমরা করবো আসলে আমরা নিজেরাই জানি না আসলে কি কোশ্চেন করে কি করব না করেন করবো আগে। আসলে এটাই মনে হইতেছে সবাই মনে মডিউল সব ভালোভাবে পড়া হয়েছে যার কারণে কেউ কোশ্চেন করে না। আচ্ছা, পোর্টফোলিও অ্যাসেসমেন্ট হলো, ধরেন আমরা আর একবার পোর্টফোলিও নিয়ে আলোচনা করি। যে ধরেন একটা পার্টিসিপেন্টের তার ওই কোন একটা কাজ সে ওভার দা ইয়ার্স করেছে, হ্যাঁ, তার ওয়ার্ক প্লেসে, ঠিক আছে? সেই পোর্টফোলিও তার একটা একটা পোর্টফোলিও ডেভেলপ হয়েছে তার নিজের, হ্যাঁ। তো সেটা দিয়ে আপনি অ্যাসেস করতে পারেন, হ্যাঁ এই কাজটা সে পারে, এটা আমি জানলাম, ঠিক আছে? এটা আপনি চেক করলেন না। বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি স্যার। এটাই পোর্টফোলিও অ্যাসেসমেন্ট। আচ্ছা, আমরা কয় নম্বর নিয়ে আলোচনা করলাম আজকে? সিদ্দিকী ভাই, একটু 11। পোর্টফোলিও নিয়ে আমাদের একটু কথা বলা যায় কিনা? পোর্টফোলিও তো হচ্ছে এটা একটা মেথড, ঠিক আছে? এটা হচ্ছে মেথড, হ্যাঁ। আমরা যদি বলি আমার যে এভিডেন্স, এটা হচ্ছে দুই ধরনের। প্রথমত হচ্ছে একটা ডাইরেক্ট এভিডেন্স আর হচ্ছে ইনডাইরেক্ট এভিডেন্স। আপনারা মডিউল গুলোতে পড়ছেন মনে হয়। ডাইরেক্ট এভিডেন্স হচ্ছে যেগুলো সামনাসামনি হয় এবং অ্যাসেসর নিজে মানে প্রত্যক্ষভাবেই এটা চেক করে এবং সেটার এগেনস্টে সে সিদ্ধান্তে আসতে পারে। তাহলে আমরা এখনো পর্যন্ত বোর্ড বা এনএসডি তিনটা মেথড ইউজ করে এবং তিনটাই ডাইরেক্ট মেথড। সেটা হচ্ছে রিটেন, ওরাল আর হচ্ছে ডেমনস্ট্রেশন। কিন্তু এর মধ্যে রিটেনটা নিয়ে আবার একটু মতবিরোধ আছে। রিটেনটা কেউ কেউ বলে এটা হচ্ছে ইনডিরেক্ট,
কিন্তু কেন ইনডিরেক্ট এটা আমার আমার বোধগম্য না। আমি এটাকে কখনো ইনডিরেক্ট বলি না, কারণ হচ্ছে যে এটা যদি এমন হইতো, ধরেন এসএসসি পরীক্ষা, সেখানে রিটেন টেস্ট হয়েছে, রিটেন টেস্ট হওয়ার পর সেই খাতাটা বোর্ডে আসতেছে, অন্য একজন নাম্বার দেখে তারপরে আসতেছে। তার মানে যখন এই পরীক্ষাটা হয়েছিল বা এক্সামটা ছিল, তখন কিন্তু অ্যাসেসর ওখানে ছিলেন না। তো এই কারণে যে আবার বলে অনেক সময় আরো যদি মাইক্রো লেভেলে ভাগ করে, তখন বলে যে রিটেন টেস্ট যখন হয়, হওয়ার পরে তারপরে তো খাতাটা আসলে তার কাছে আসে, এই রিটেন টেস্টটা, এই নলেজটা একদম মানে অথেন্টিক হয় না, সেই কারণে পুরোপুরি ডিরেক্ট বলা হয় না। তো আমি এটা বিতর্কের বিষয়, তো এটা নিয়ে বিতর্কে যাই না, কারণ যেহেতু সিভিএলএম গুলোতে এরকম লেখা আছে। সুতরাং আপনার যদি প্রশ্ন এরকম আসে, এভিডেন্স মূলত দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট, একটা ইনডিরেক্ট। ইনডিরেক্টের মধ্যে পোর্টফোলিও হয়। পোর্টফোলিও হচ্ছে আপনার সামনাসামনি করে না কেউ। ধরেন আপনারা তো অনেকে আইটি আছেন এখানে, কোনো একটা প্রোডাক্ট সে বানায় নিয়ে আসছে, অথবা আমাদের আইটিতে যারা কাজ করি তাদের পোর্টফোলিও ডেভেলপ করতে হয়, গ্রাফিক্সে, ডিজিটাল মার্কেটিং, এদের কাজগুলোর একটা ইয়ে, তা এগুলো হচ্ছে থার্ড পার্টি বা ইনডিরেক্ট আসলে। তার থার্ড নিজস্ব পার্টি ওয়ার্ক বলতে, প্লেসে হতে পারে, তাই না? হ্যাঁ, সে নিয়ে আসলো যে বললো এই প্রোডাক্টটা আমি তৈরি করছি। বা ধরেন এটা তো পোর্টফোলিওতে হয়, এরকম ভাবে আমাদের ইয়ে করি, অনেকে বলে যে পোর্টফোলিও রেজিউমি, ওই একটা রেজিউমের মধ্যে তার পোর্টফোলিও বলে, সেই পোর্টফোলিওতে সে তার সকল কাজের টাকে নিয়ে আসে, যে আমি এই পারি, এই পারি, এই পারি, এবং সেগুলো ডিসপ্লে করার একটা বিষয় থাকে। তো এই পোর্টফোলিও যে বিষয়টা, ধরেন আহ লেভেল 5-এ আমাদের একটা আছে এরকম, যে আপনার যে এক্সপিরিয়েন্স আছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেটার একটা পোর্টফোলিও সাবমিট করার একটা অপশন আছে। বাট এটাকে আসলে ওনারা গুরুত্ব আমরা কখনোই কাউন্ট করি না যখন রেজাল্ট ক্রিয়েট করি। তো এখন আমি কি করলাম, আমি কারিগরি শিক্ষা বোর্ড বা এনএসডি তে যত কাজ করছি বা কোথাও, সেগুলো সব অফিস অর্ডারের কপি গুলো নিয়ে আসছি, আইনে একটা সুন্দর ফোল্ডার করে জমা দিলাম। এটা হচ্ছে আমার পোর্টফোলিও, আমার আমি যে কাজ করছি, তো সেই কাজ করার সাপেক্ষে একটা প্রমাণপত্র। আবার আইটিতে হয় কি, আমরা গ্রাফিক্স ডিজাইনের কথা দিয়ে যদি উদাহরণ দেই, তাহলে বলে পোর্টফোলিও ডেভেলপ করতে, অর্থাৎ আমি যে সমস্ত ডিজাইন করছি বা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, সেই ডিজাইন গুলোকে আমি আমার একটা সাইটে রাখছি, আমার বলে যে পোর্টফোলিও লিঙ্ক দিয়ে দিই, তখন লোকজন ওখানে যায় আমার কাজ দেখে। তো এইটা দেখে বোঝা যায় যে আমার দক্ষতা কেমন আছে, কিন্তু এটা প্রমাণ করে না যে এই কাজটা আমি করছি কিনা। আমি তো অন্য কাউকে দিয়েও এটা তৈরি করে বলতে পারি, এই জন্য এগুলোকে বলা হচ্ছে যে ইনডিরেক্ট এভিডেন্স। ঠিক আছে, জি স্যার। সবাইকে থ্যাংক বুঝতে ইউ। পারছেন? জি স্যার। সো ঠিক। লেভেল 1 2 তে এগুলো সাধারণত আমরা ব্যবহার করি না, কিন্তু এটা একটা প্রসেস বা মেথড। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সিদ্দিকী ভাই। সো আমাদের আজকের গতকাল আমরা 12 নিয়ে আলোচনা করেছি, আজকে 11। তো 11 12 দুইটাই হচ্ছে অ্যাসেসমেন্ট নিয়ে। এটা আসলে অ্যাসেসর পার্ট। সো অ্যাসেসর পার্টের এই জায়গাটা, একজন অ্যাসেসরের যে একদম ডিজাইন মানে ডেভেলপ করার থেকে শুরু করে একদম ব্যবহার পর্যন্ত এইটার মধ্যে পড়ে। তো কিভাবে একদম কার্ডস দিবেন, কার্ডস কিভাবে পূরণ করতে হয়, জাজমেন্ট কিভাবে দিতে হয়, ফিডব্যাক কেমনে দিতে হয়, তাই না? এবং অ্যাসেসমেন্ট কিভাবে কন্ডাক্ট করতে হয়, সব আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি। এবং একটা অ্যাসেসমেন্ট টুল ভ্যালিড কিনা, ভ্যালিড কে বুঝবো সেটা জানি না, এটা ফেয়ার কিনা। হ্যাঁ, তো এই সমস্ত কিছু এখানে মোটামুটি আলোচনা হয়েছে। এখন আমাদের এইগুলোর মধ্য দিয়ে একটা গ্রুপ ডিসকাশনের ব্যাপার আছে। আচ্ছা, এখন সিদ্দিক ভাই এখানে আছে, আহ, আপনাদের অনেকেই যারা এখনো দেন নাই, কালকে কাইন্ডলি জমা দিবেন। আমি আনিস ভাইয়ের সাথে কথা বলেছি, কালকে আপনাদের আনিস ভাই সেশন নিবে। সো কালকে আপনাদের ওই এভিডেন্সের উপরে ফিডব্যাক দিবেন উনি। এটা একটা। আর হচ্ছে আহ, আপনাদের আমাদের আগামী শনিবারে একটা আসার প্ল্যান বা ছিল বলি বা প্ল্যান আছে। তো বন্যার সাথে এটা সম্পর্ক রেখে আগামীকাল যদি আমাদেরকে সোহেল ভাই জানান যে আসলে পরিস্থিতিটা কি হবে,
শহীদ ভাই জানাতে চেয়েছিল, চাইছে আজকে না কালকে জানাইতে চাইছে। তো তারপরে আমরা কালকে বলে দিতে পারবো যে আমাদের শনিবারে প্রোগ্রামটা হচ্ছে কি হচ্ছে না। কালকে আমরা আলোচনা করে নিজেদের মধ্যে সিদ্দিকী ভাইয়ের সাথে কথা বলে, শহীদ ভাইয়ের সাথে কথা বলে আমরা জানাবো। ঠিক আছে। সো আপনাদের যে তিনটা কাজের কথা বলছিলাম, একটা হলো আপনারা গ্রুপ ওয়ার্কের মধ্য দিয়ে প্রেজেন্টেশন করবেন, ডেমনস্ট্রেশন করবেন, তারপরে হচ্ছে ডিসকাশন করবেন। তো সেগুলো করতে হবে যদি আপনাদের আসলে অ্যাসেসমেন্টে বসতে হয়। নলেজ পার্টে কিন্তু অনেক গ্যাপ, এবং সব মডিউল গুলো পড়তে হবে। তো আপনাদের 11-12 কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন, আমি আমরা চেষ্টা করবো। সিদ্দিক ভাই এখানে আছে। আর থ্যাংক ইউ সিদ্দিক ভাই, আপনি আজকে অনেক ইয়ে করেছেন, সাপ্লিমেন্ট করেছেন। কোনো প্রশ্ন আছে? স্যার অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সে একটু প্রশ্ন ছিল। বলেন। অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্সে আমরা বলেছি, অ্যাসেসমেন্ট মেথড আমরা 4টার জি কথা স্যার। বলেছি। কি স্যার বলেছি? আমরা তো কোনো একটা প্রশ্ন করতে গেলে আমাদের বা আমরা কোনো জব রেডি করতে গেলে তো আমাদের অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স হচ্ছে আগে থেকে আমাদের ডিসাইড করতে হবে কোন কোন পারফরমেন্স অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আমরা প্ল্যানিং ম্যাট্রিক্সটা আপনার বানাইতে হবে, যে কোন কোন অ্যাসেস যখন আপনি করবেন, কোন জি কোন স্যার। পারফরমেন্স ক্রাইটেরিয়াটা আপনি কোন মেথডে করবেন। আমরা বলেছি যে একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া একাধিক মেথডেও করা যাবে, বা 3টা মেথডেও করা যাবে, আবার একটা মেথডেও, শুধু একটা মেথডেও করা যায়। এখন আপনি এটা প্ল্যান করবেন যে এটা আপনি কোন মেথড ব্যবহার করে এটাকে অ্যাসেস করবেন। এটাই হচ্ছে অ্যাসেসমেন্ট প্ল্যানিং ম্যাট্রিক্স, স্যার যদি আমারও আমি মোটা প্রশ্নটা দাগে হচ্ছে বলি। জি। সাপোজ আমার সবগুলো ইউনিট অফ কম্পিটেন্সি থেকে স্যার আমার 50-60টা রিটেন কোয়েশ্চন বের হলো, তো স্যার আমাদের তো প্রশ্ন করতে হবে 30টা। তাহলে স্যার বাকিগুলো আমরা এটা মানে হ্যাঁ, কিভাবে অ্যাডজাস্ট হয় স্যার এটা? না আপনি আপনি ধরেন রিটেন টিক দিছেন না, স্যার তাহলে ওই দুইটা মিলে একটা প্রশ্ন করবেন, এই টাইপের হবে। আছে না দুইটা পিসি মিলে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে হয়তো আপনি রিটেন টেস্টের পরিবর্তে ওইটাকে অন্য জায়গায় নিয়ে যাবেন। আর যদি মনে হয় যে না রিটেন টেস্ট চেক করবেন, নলেজ পার্টটা তো আসলে আপনি, আমি বলি, ইন বিল্ড থাকে। আপনি ধরেন একটা ডেমনস্ট্রেশনের একটা টিক দিয়েছেন, নলেজ পার্টও দিয়েছেন, সো ওই ডেমনস্ট্রেশন করতে গেলে তাকে নলেজটা লাগে, এটাও কিন্তু আছে। হ্যাঁ। সো স্যার আপনি একটা প্রশ্ন নলেজ পার্টও কিছু নিয়ে আসতে পারেন, আবার ও একই একটা জিনিসের একটা পারফরমেন্স ক্রাইটেরিয়ার আবার ডেমনস্ট্রেশন পার্টেও কিছু নিয়ে যেতে পারেন। মানে একটা একটা পিসিকে আপনি দুই ভাবেও নিয়ে যেতে পারেন। ঠিক আছে। মনে করেন আপনার র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তাই না? তো হোয়াট ইজ র্যাম আর মানে র্যাম আর রমের পার্থক্য। এখন এটা তো আপনার ডেমনস্ট্রেশনের ইয়ে না, এটা আপনি রিপ্রেজেন্টেশন নিয়ে গেলেন, কিন্তু ডেমনস্ট্রেশনে আপনি রাখলেন। এখন তো নাই, আগে আমাদের সময় ছিল হার্ডওয়্যার পার্টটা। তো ডেমনস্ট্রেশনে ধরেন আপনি রাখলেন হচ্ছে যে, মনে করেন আহ, যেমন কি হইতে পারে, যেমন একটা ওয়ার্ডের আপনার সেভ করা ফাইল বা যে কোনো একটা কাজ। তো আপনি আবার কিন্তু ওই সেভ করা কাজ, বা মনে করেন আপনি একটা শর্টকাট কমান্ড, তো শর্টকাট কমান্ডটা তো আপনার আসলে ডেমনস্ট্রেশনের মধ্যে পড়ে, মানে আপনি কাজটা করতেছেন। আবার একইভাবে ওই শর্টকাট কমান্ডটা রিটেন প্রশ্নও দিতে পারেন, যে এইটা শর্টকাট কমান্ডটা কি। তো রিটেন টেস্টের মধ্য দিয়ে আমি বুঝলাম যে কাজটা আপনি পারেন কিনা। মনে করেন একটা নতুন পেজ খোলা, নতুন পেজ খুলতে পারি কিনা, এটা পারফরমেন্স ক্রাইটেরিয়া। তো এখন আমি এটা কোন ভাবে নিতে পারি, অ্যাসেস করতে পারি। একটা করতে পারি যে একটা নতুন পেজ খুলতে গেলে এমএস ওয়ার্ডে কি কমান্ড ব্যবহার করা হয়। কন্ট্রোল কি বলেন, এন না? কন্ট্রোল এন। হ্যাঁ। সো এটা একটা হয়ে গেল টেস্ট। আবার আপনি বলতে পারি যে একটা নতুন পেজ খুলে, কিবোর্ডের মাধ্যমে একটা নতুন পেজ খুলে কাজটা করো। তো তখন আপনি পারফরমেন্সের মধ্যে এই কাজটা হয়ে গেল। এই জাতীয় মানে একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া আপনি দুই ভাবেই প্রশ্ন করতে পারেন, আবার একভাবে করতে পারেন, আবার দুই ভাবেও করতে পারেন। স্যার এরপর বলেন। জি স্যার, বুঝতে পারছি স্যার। আর স্যার আদার্স ওরাল কোনো? কোশ্চেন, হ্যাঁ? ওরাল কোশ্চেনের কি কোনো রেশিও থাকে যে আমি কতটা রাখবো? না, ওভারঅল কোশ্চেন তো রেশিও থাকে না, কিন্তু অবশ্যই ই থাকে। ওরাল কোশ্চেন তো আর 50টা হবে না। জি এই স্যার। তো
কয় 4-5টা করতেছে দেখি আমি সবসময়, এই যে নির্দিষ্ট থাকে জি ওরাল স্যার। কোশ্চেনের মধ্যে, তাই না? সিদ্দিকী ভাই ব্যাপারে একটু সাপোর্ট করেন। তাহলে সবার জন্যই বলছি, রিটেন আমাদের এখানে যেটা হচ্ছে যে ম্যাট্রিক্সটা দিয়ে আমরা যে মেথড গুলো সিলেক্ট করি তার কারণ কি, আমরা তো শুধু ডেমো দিয়েই হয়, ডেমোর পাশাপাশি আবার ধরেন অনেক সময় আমরা রিটেনে বা ওরালে টিক চিহ্ন দিচ্ছি, তার মানে ওই পারফরমেন্স ক্রাইটেরিয়াটা আমরা ডেমনস্ট্রেশন এবং ওরাল দুইটা দিয়েই আসলে যাচাই করতে চাই। তার কারণ হচ্ছে যে যে কোনো একটা দিয়ে করলেই তো হতো, আমি তো শুধু ডেমো দিয়ে বুঝতে পারতাম সে কাজটা করতে পারে কিনা। কিন্তু আসলে আমার কাছে মনে হচ্ছে যে না, এই শুধু ডেমো দিয়ে এই পারফরমেন্স ক্রাইটেরিয়াটা যাচাই করলে তার 4 ডাইমেনশন অফ কম্পিটেন্সিটা কাভার করে কিনা সেটা বুঝতে পারি না। এখানে মূল বিষয় হচ্ছে ওইটাই, যে আমার 4 ডাইমেনশন অফ কম্পিটেন্সি আমি যাচাই করতে পারছি কিনা। যদি 4 ডাইমেনশন অফ কম্পিটেন্সি যাচাই করতে পারি একটা মেথড ইউজ করে, তাহলে একটা মেথডই যথেষ্ট। বোঝা গেছে? জি এটা হচ্ছে স্যার। মূল ব্যাপার। তো একের অধিক মেথড ব্যবহার করার কারণ হচ্ছে এইটা। তো এই জন্য কোনো কোনো ক্ষেত্রে আমরা একটা ইউজ করতেছি, কোনো পারফরমেন্স ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমরা দুইটা করতেছি, বা কোনো কোনো ক্ষেত্রে অল্টারনেটিভ করে করতেছি। তো এইটার কারণই হচ্ছে, আবারও বলতেছি, সাধারণত আমরা যদি স্কিল করি, স্কিলে ম্যাক্সিমামটা আসলে ডেমনস্ট্রেশনে চলে আসে। এখন ঘটনা হচ্ছে ওরাল। ধরেন এনএসডিএ যদি ওরাল কোশ্চেনের কথা চিন্তা করি, এই লেভেল 4-এর এই সমস্ত জায়গায় 10 থেকে 12টা কোশ্চেন থাকে ওরালে। ঠিক আছে, 10 থেকে 12টা কোশ্চেন ওখানে যেটা থাকে সেটাই করতে হবে এমন কোনো যৌক্তিকতা নাই। মানে আমি অ্যাসেসর হিসেবে আমি বাধ্য না যে ওই কয়টা প্রশ্নই আমি আপনার সবাইকে করব। আর যদি স্কিলের কথা চিন্তা করি, আমি ডেমনস্ট্রেশনের সাথে সাথে আমি ওরাল কোশ্চেন করতে পারি। আমি কাজটা দেখলাম, কাজ করতে গেলে কাজ সংশ্লিষ্ট প্রশ্নগুলো করলাম, এবং সেগুলো যে সব স্ক্রিপ্টেড হইতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু গাইডলাইন হিসেবে কিছু কোশ্চেন করা থাকে, না হলে ওই রিলায়েবিলিটি হয় না। একজন ইচ্ছা মতো কোশ্চেন করলো, আর মানে কোন একজন অ্যাসেসর কোন একটা প্রতিষ্ঠানে, আরেকজন অ্যাসেসর অন্য জায়গায় যে আরো অন্য প্রশ্ন করলো, এই ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, যার কারণে আমরা কোশ্চেন সেট করে দেই। এবং কোশ্চেন যে হুবহু ওইভাবেই ধরতে হবে এমন কোনো কথা নেই, আপনি গল্প করতে করতে প্রশ্নগুলো করতে পারেন। একটা জিনিস হচ্ছে খেয়াল করবেন, আমরা যে অ্যাসেসমেন্ট টুল গুলো ডেভেলপ করি ওখানে ওরাল কোশ্চেনে কোনো কোশ্চেন রাখি না, ওই কোশ্চেনটা অ্যান্সার স্ক্রিপ্টের সাথে দিয়ে দিই, যাতে আমার অ্যাসেসরের সুবিধা হয়। অ্যাসেসর যখন এটা পূরণ করতে যায়, তাহলে আমার ক্যান্ডিডেট কিন্তু ওরাল কোশ্চেনে কি আছে সেটা বুঝতে পারে না। অনেক সময় দেখবেন অনেক অ্যাসেসর সবগুলোকে পিন মেরে বলে সই করেন, সব জায়গায় সই করেন না, তারিখ দেন। জি উল্টাতে স্যার। উল্টাতে দেখবেন যে আপনার ওই প্রশ্ন, ওই ওরাল ইয়াটা ইয়াটা আছে আপনার, স্যার ওরালটা আনসার চেকলিস্ট বা যেটা, ইয়ে। হ্যাঁ সেটাতে সই করার সময় দেখা গেল অনেকে প্রশ্ন করেই ফেলতেছে, জি স্যার। তাই না? তো জি এটা স্যার। হচ্ছে একটা টেকনিক ব্যাপার। তা আপনার প্রশ্ন ছিল হচ্ছে অল্প একটু, সেটা হচ্ছে রেশিও। রেশিও বিষয়টা না, বিষয়টা হচ্ছে যে আমার লাগবে কিনা। ঠিক আছে, আমি দেখা গেল যে কোনো একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া আমি ডেমোতেও কভার করতে পারতেছি না, এবং রিটেনও কভার করতে পারতেছি না, তো তখন আমার আলটিমেটলি ওরালের প্রশ্নের পরিমাণ বেড়ে যাবে। কারণ আমরা যখন পুরো একটা অকুপেশনে কাজ করতেছি, লেভেল কোন একটা নিয়ে, তো তখন তো বিষয়টা ডিফারেন্ট। আর এখন তো আমরা এই অ্যাসেসমেন্টের জন্য শুধুমাত্র একটা ইউনিটকে টার্গেট করতেছি, এবং যেহেতু অ্যাসেসমেন্টে আমাকে ডেমো দিতে হবে, এখানে এই জিনিসগুলো যে এই যে এতক্ষণ যে আলাপ করলাম আমরা, এই বিষয়গুলো গল্পের মতো মনে রাখেন এবং এইভাবেই বলার চেষ্টা করেন অ্যাসেসরকে, আমার মনে হয় যথেষ্ট হবে আর কি। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সিদ্দিকী ভাই। আর কোনো প্রশ্ন? 11-12 নিয়ে। না স্যার, নেই। হুম। রুলস অফ এভিডেন্স আর প্রিন্সিপাল অফ অ্যাসেসমেন্ট এগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, উদাহরণ আছে উদাহরণ সহ পড়ার চেষ্টা করবেন, এটা খুব জরুরি কিন্তু। জি স্যার। এগুলোই প্রশ্ন হয়। আপনারা এখন এই মডিউল গুলো পড়েন, পরে আর কালকে সেশন রাতেই হবে, আমাদের ইয়া নিবে আর কি, মানে জি স্যার। আনিস ভাই। আচ্ছা, আগামীকালকে তো আনিস নিবে, পরশু দিনে ও আনিস নিচ্ছে, তারপরের দিনে আনিস দিনে হয়তো নিতে পারবে না, হয়তো রাতের বেলায় নিবে।
তো আনিসের যে সেশন গুলো থাকবে এই সেশন গুলা তো রেকর্ডিং করবেন, সেটা ঠিক আছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমরাও থাকবো, এবং বিষয়গুলো সহজে বোঝার চেষ্টা করবেন। আমরা আমাদের টার্গেট হচ্ছে যে আগেই বলছিলাম সেটা থেকে তো আমরা পিছিয়ে আসছি। আর এনামুল ভাই যেটা বললো, সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো আমরা আবার শনিবার থেকে আপনাদের ওখানে সেশন নিব। সুতরাং ওইখানে আহ বিদ্যুতের বিষয় থাকতে পারে, এই বিষয়ে বিষয় অনেক ধরনের বিষয় থাকবে, এবং যেহেতু আমরা এবার মনে পলিটেকনিকের সেশনটা হবে, সুতরাং আমরা আশা করছি একটু ভালো প্লেস হবে আগেরটার চেয়ে। কিন্তু সবকিছুই ভালো হবে যদি আপনারা সহযোগিতা করেন। আমি আবারও বলছি, আজকেও আমি দেখতে পাচ্ছি 18 জন, এবং অনেকবার ডাকা লাগছে, সোহেল ভাই ডাকতেছে জয়েন করেন জয়েন করেন জয়েন করেন। এখন আছে 17 জন, তার মধ্যে দেখা যাবে 3 জন আমরাই। ঠিক আছে, তো বাকিদের আসলে কি অবস্থা আমি বুঝি নাই। তো একটু অ্যাক্টিভ হন। এখানে ভালো লাগতেছে যে দিলারা এবং জান্নাত পরে জয়েন করলেও তারা এখন জয়েন করতেছে আর কি, অ্যাক্টিভ আছে, কিন্তু তাদের কোনো কোশ্চেন নাই, তারা সব বুঝে, ব্যাপারটা এরকম কোশ্চেন দাঁড়ায় নাই গেছে, এবং কোনো ইয়াও অথবা নাই। কিছু বোঝে না। সুতরাং আমরা কিন্তু অন্ধকারে থাকবো আপনাদেরকে নিয়ে, মানে আমি ওই দুজনকে উদাহরণ বলতেছি, দুইজনের না, অনেকের ক্ষেত্রে বিষয়টা এরকম, দুইজন আবার কিছু মনে করেন না। স্যার ঠিক একটা আছে। রিকোয়েস্ট ছিল স্যার। হুম হুম। স্যার ওই ক্লাসের লিঙ্কটা আধা ঘন্টা আগে দিলে স্যার ভালো হতো, আমরা একটু প্রিপেয়ার করে নিতে সুবিধা যেত। আপনার আপনার কথা খুবই যৌক্তিক। এখন সমস্যা হয় কি, মানে আমরা অফিস টফিস করে ফ্রি হইতে হইতে সমস্যা হয়ে যায়। জি কারণ স্যার। আমরা তো 3 জন 3টা প্রতিষ্ঠানে আছি, তার মধ্যে আনিস থাকে রাজশাহীতে, আমি আর এনামুল ভাই ঢাকায়, এবং এখন একটু দেশের পরিস্থিতি যেটা হচ্ছে আনসার্টেন, অনেক বিষয়গুলোর সঙ্গে আমাদের কাজ করতে হচ্ছে। তো এই কারণে আসলে আপনার কথা ঠিক আছে, আমরা চেষ্টা করব। জি, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে শেষ করতে পারি না? জি স্যার। জি স্যার। তো শেষ করবো সেদিকে ভাই আমরা আজকে। হ্যাঁ, আমি তো একটু অতিথি অতিথি হিসাবে আসছিলাম। না, থ্যাংক ইউ। সো আমরা আজকে শেষ করি। প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা আজকে যে আলোচনা করলাম, আপনারা যদি এখনই বইটা পড়েন বা কালকে পড়েন তাহলে কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি। কিন্তু একটা জিনিস হচ্ছে, আসসালামু কোশ্চেন গুলো নিয়ে লেখার চেষ্টা করেন, আপনি ঘড়ি ধরে লেখার চেষ্টা করেন যে আসলে কত সময় লাগে, নাহলে কিন্তু সময়ের সাথে পারবেন না। আমার এক Yes, কলিগ দুইবার দুইবার কম্পিটেন্ট হইতে পারে না, কারণ তার হ্যান্ড রাইটিং স্লো ছিল। হ্যাঁ, ওই জায়গাটাতে সে আটকে গেছিল, তৃতীয়বার কষ্ট করে সে কম্পিটেন্ট হয়েছে রিটেনে, কারণ দুইবারই রিটেনে সমস্যা হয়েছিল, কারণ ওই সময়ের মধ্যে সে লিখতে পারতেছিল না। তো অ্যাসেসরকে এগুলো আগে বলতে হয়, অ্যাসেসর জিজ্ঞেসও করে স্পেশাল নিড আছে কিনা, তখন অনেক সময় বলতে হয়। কিন্তু তারপরেও বিষয়টা হচ্ছে যে প্র্যাকটিসের একটা বিষয় আছে, এটা মাথায় রাখবেন সবাই। এই জন্য আমরা বারবার বলি লিখেন লিখেন। ঠিক আছে। জি স্যার, আমরা শর্ট করে দেবো স্যার, ছোট ছোট করে উত্তর দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করার আগে প্র্যাকটিস করেন, এখন প্র্যাকটিস করলেন না আপনার লেখাটা গতি থাকবে এবং শর্ট করতে পারবেন। আপনি ওখানে যে শর্ট করতে গেলে যে চিন্তা করবেন, তখন তো আরো সময় চলে যাবে। জি স্যার। ঠিক আছে, গুড নাইট। ঠিক আছে স্যার, জি আসসালামু আলাইকুম। স্যার, জি আসসালাম। আসসালামু আলাইকুম।